পলাশীর যুদ্ধ তো হয়ে বয়ে চুকে গেল। নবাব সিরাজউদ্দৌলা ঘাতকের হাতে প্রাণ দিলেন। তার জায়গায় মির্জাফর নবাব হয়ে বাংলার মসনদে চড়ে বসলেন। এই ঘটনার কথা বলতে গিয়ে বিখ্যাত ঐতিহাসিক গোলাম হোসেন রহস্য করে লিখেছেন, আধো ঘুমন্ত অবস্থায় মির্জাফরকে বিছানা থেকে টেনে তুলে তার শোবার ঘর থেকে উঠিয়ে দরবারখানায় এনে ফেলা হলো। জেগে উঠে চোখ কষলে তিনি দেখলেন তিনি বাংলার মসনদে বসে। রাজা বনা সোজা। রাজত্ব করাটা কিন্তু মোটেই তামাশার ব্যাপার নয়। ওইখানেই তো হলো যত বিপদ। যৌবনকালে মির্জাফর যোদ্ধা ছিলেন ভালোই, রণকৌশলও বুঝতেন বেশ, কিন্তু একসময়ে তার শরীরে যে শক্তি ছিল সেটা ক্ষয়ে এখন অনেক কমতি হয়ে এসেছে। হবারই কথা, কারণ বয়স তো হলো 64-65। তার উপর হরদম নেশা ভাঙ, বেধরক স্ত্রী সম্ভোগ, আরও অনেক রকমের নোংরামি কাণ্ড। খাওয়া দাওয়ার ব্যাপারেও মির্জাফরের প্রবৃত্তি ইতরের মতন। গোলাম হোসেন লিখেছেন যে মির্জাফর ছোট লোকের মতন তেলে ভাজা গরুর মাংস রসিয়ে রসিয়ে খেতে ভালোবাসতেন। তখনকার দিনের এদেশে কোনো সম্ভ্রান্ত মুসলমান গরুর মাংস খেতেন না। মির্জাফর লেখাপড়ার ধার আদপেই ধারতেন না। রাজকার্যেও যে তার কোনো শিক্ষা দীক্ষা ছিল তা তো কোথাও পড়া যায়নি। আত্মীয় হওয়া সত্ত্বেও নবাব আলীবর্দী খাঁ তাকে রাজ্য চালনা সংক্রান্ত কোনো কাজের ভার কখনো দেননি। আলীবর্দী লোকচরিত্র খুব ভালোই বুঝতেন। যার কাজ যাকে সাজে তিনি সেই কাজই তাকে দিতেন। মির্জাফরকে তিনি একটু দূরে ঠেলেই রেখেছিলেন। দুজনের মধ্যে মাখামাখি মোটেই ছিল না। মির্জাফরের রাজকর্ম চালাবার পথে আর এক বাধা ছিল, সেটি তার সুযোগ্য পুত্র মিরন, যার পোশাকি নাম মীর সাদেক আলী খাঁ। পৃথিবীতে এমন কোনো দুষ্কর্ম নেই যাতে মিরন পোক্ত না ছিলেন, কি যার থেকে তিনি কখনো পেছপাও হতেন। নরহত্যায় তার দানবীয় আমোদ। তার কাছে কেউই অবুদ্ধ নয়। তা সে কি ছেলে আর কি বুড়ো আর কিংবা অবলা স্ত্রী জাতি। বজ্রাঘাতে মিরনের মৃত্যু ঘটবার পর তার জব্বার জেব থেকে একটা ছোট নোটবুক পাওয়া যায়। শোনা যায় এতে নাকি পরপর 300 লোকের নাম টোকা ছিল, যাদের মিরন একে একে খুন করা সাব্যস্ত করেছিলেন। তিনি ইয়ারবর্গকে ডেকে প্রকাশ্যেই বলতেন, আগে তো উপস্থিত যুদ্ধবিগ্রহটা খানিক ঠান্ডা হোক, তারপর এদের সবাইকে একেবারে দেখে নেব। তখন একেবারে নিশ্চিন্ত হয়ে তোমাদের সঙ্গে আমোদ প্রমোদে গা ঢেলে দেব। তখনই তো ইয়ার কি জমবে ভালো। সিরাজউদ্দৌলা তার মাতামহ আলীবর্দী খাঁর যেমন দুষ্ট গ্রহ ছিলেন, ঠিক তেমনি শনি ছিলেন মিরন তার পিতা মির্জাফরের। অলস নেশাখোর দুর্বলচিত্ত মির্জাফর তার এই দুর্দান্ত পুত্রের প্রভাব কিছুতেই এড়াতে পারতেন না। ফলে মিরনের অপকীর্তির অধিকাংশই উদরপিণ্ডি বুদর ঘাড়ে পড়ার মতন মির্জাফরের স্কন্ধে এসে পড়েছে। সমসাময়িক লোকেরা সবসময় মাথা ঠিক রেখে বিচার করে উঠতে পারেননি। সব দোষটাই ছাই ফেলতে ভাঙাগুলোর মতন মির্জাফরের উপরেই চাপিয়ে গিয়েছেন। সিরাজউদ্দৌলার রাজত্বকালে যাদের ত্রাহি ত্রাহি ডাক ছাড়তে শোনা গিয়েছিল, তাদেরই আবার এখন বলতে শোনা গেল যে সে আমলে তারা এর চেয়ে ঢের সুখে ছিলেন। মির্জাফরের তুলনায় সিরাজকে তাদের পীর পয়গম্বর বলে ভ্রম হতে লাগলো। তার দুর্ভাগ্যের কথা স্মরণ করে তার উপর কেমন যেন একটা মায়া উতলে উঠল। সঙ্গে সঙ্গে মনের সমস্ত আক্রোশ ঠিক সেই পরিমাণ বেগে গিয়ে পড়তে লাগলো নবাব মির্জাফরের উপর। মানুষের স্বভাবই এই, গত দুঃখকে সে দুদিনেই ভুলে বসে, আগত দুঃখকে তার চতুর্গুণ বড় করে দেখতে থাকে। আরও একটা ব্যাপার ছিল, মির্জাফর বাংলার নবাবী গদি পাওয়ার লোভে হিতাহিত জ্ঞান একেবারে হারিয়ে বসেছিলেন। না বুঝে না সুঝে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে লেনদেনের অঙ্কটা বেশ একটু লম্বা চওড়া রকমেরই ধরে দিয়েছিলেন। এরকম ক্ষেত্রে সবাই যেমন ভেবে থাকে তিনিও সেই রকমই ভেবে নিয়েছিলেন। অর্থাৎ ধরে নিয়েছিলেন যে এখনকার ইংরেজদের কর্তা কর্নেল ক্লাইভকে খুশি রাখতে পারলেই তিনি রেহাই পেয়ে যাবেন। কোম্পানিকে দিয়েও টাকাটা সত্যি সত্যি দিতে হবে না, ওটা কাগজে কলমেই রইল। এইরকমটাই তো পূর্বে পূর্বে এদেশে সর্বত্র ঘটে এসেছে। লুটপাট মারপিট করেই যে যা পাবার তাই পেয়েছে। আপোষে সন্ধি চুক্তি করে কেউই সবটা পুরোপুরি কখনো পায়নি। ইংরেজদের সবেতেই যে বিপরীত কাণ্ড সেটা বেচারি মির্জাফর আগে থেকে জানবেই বা কী করে। একটা ব্যবসাদার কোম্পানি যে পলাশীর যুদ্ধের পর বাংলাদেশে রাজ্য ফাঁদবার তালে আছে, সে কথা অনেক মাথাওয়ালা লোকও তখন ভালো করে বুঝে উঠতে পারেনি। বুড়ো মির্জাফর তো কোন ছাড়।
তাছাড়া এইসব বিষয়ে তার মাথাটা যে খুব পরিষ্কার ছিল সে কথা তো কোনো ইতিহাসের পুঁথিতে দেখতে পাওয়া যায় না। তবে ক্লাইভকে খুশি করবার সবকটা উপায়ই মির্জাফর আঁকড়ে ধরেছিলেন, একটাও বাদ দেননি। কিন্তু এখানেও টুপিওয়ালাদের এক অদ্ভুত রীতি। ক্লাইভ কর্তা হয়েও সর্বময় কর্তা নন, আরও অনেক কেষ্টবিষ্টু আছেন, তাদেরকেও যথাযোগ্য প্রণামী না দিলে কাজ হাসিল হয় না। আবার সবাই টাকা নিয়ে অম্লান বদনে সেটা পকেটে পড়েন, কিন্তু কোম্পানির টাকার একটুও নড়চড় হলেই হুঙ্কার ছাড়তে আরম্ভ করে দেন। মির্জাফরের একুল ওকুল দুকুল ভাসবার উপক্রম হলো। সিরাজউদ্দৌলার রাজকোষ লুট করে যা পাওয়া গিয়েছিল সবই নৌকা বোঝাই করে কলকাতায় চালান দেওয়া হলো। তা সে ৫-৭টা নৌকো নয়, গোনাগুন্তি ২০০। মালের নৌকো তদারকের জন্য বাদশাহী সড়কের ওপর দিয়ে বিলেতি ফ্ল্যাগ উড়িয়ে ব্যান্ড বাজাতে বাজাতে মার্চ করতে করতে ইংরেজ অফিসারদের তাবে চলল একরাশ দেশি সিপাই সন্ত্রী। চুস্ট চন্দননগরের ভিতর দিয়ে তারা যখন যাচ্ছে তখন ডাচ আর ফ্রেঞ্চদের বছরখানেক আগেকার কথা মনে পড়ে গেল। কলকাতা লুট করে নবাব সিরাজউদ্দৌলা ঠিক এমনি করে বুক ফুলিয়ে দামামা বাজাতে বাজাতে এই পথ দিয়েই তার রাজধানী মুর্শিদাবাদে ফিরে চলেছিলেন। টাকার নৌকো কলকাতাতে পৌঁছতে সেখানকার লোকেদের মুখে হাসি আর ধরে না। সমস্ত খুইয়ে ইংরেজরা এতদিন নিঝুম হয়ে একটেরে পড়েছিল, এখন টাকার চেহারা দেখে চাঙ্গা হয়ে উঠে বিষম মাতামাতি লাগিয়ে দিল। গোড়া পল্টনরা তো যা টাকা কখনো চোখে দেখেনি সেই পরিমাণ টাকা একসঙ্গে হাতে পেয়ে পিপে পিপে মদ টেনে এমনই বেপরোয়া বেলেল্লাগিরি লাগিয়ে দিল যে তার ফলে ইংরেজ ফৌজের অর্ধেকের উপরে লোক যে যেখানে ছিল সেখানেই মাটি আঁকড়ে পড়ল, তেরে ফুরে কাউকে আর উঠতে হলো না। ক্লাইভ কিন্তু কাজ ভোলবার পাত্র নন। এত হই হুল্লোড়ের মধ্যেও কোম্পানির টাকা আদায়ের জন্য তিনি মির্জাফরকে তাগাদার উপর তাগাদা দিতে লাগলেন। কিন্তু সুবিধা তেমন করতে না পেরে শেষে স্টেট ব্যাংকার জগৎ শেঠদের মুরব্বি পাকড়ালেন। অনেক ধস্তাধস্তির পর রফা হলো যে করারের টাকার অর্ধেক তখনই নগদে আর সোনা দানায়, বাকি অর্ধেক ৩ বছরের মেয়াদে সমান কিস্তিতে দেওয়া হবে। এই হিরিকে মির্জাফরের প্রধানমন্ত্রী রায় দুর্লভরাম নিজের দস্তুরির ব্যাপারটাও একটা ব্যবস্থা করে নিতে ভুললেন না। পিছন দিক থেকে তিনিও বাহাতটা বাড়িয়ে ধরলেন। তাকে তুষ্ট না করে উপায় নেই, কারণ তার হাত দিয়েই যত সরকারি টাকার আনাগোনা। ঠিক হলো যে ইংরেজরা যে টাকা আদায় পাবেন মুখ্যমন্ত্রী তার উপর শতকরা ৫ টাকা করে কমিশন কেটে নেবেন। মির্জাফর বাংলার গদি পেতে না পেতেই তার আত্মীয় কুটুম্ব যে যেখানে ছিলেন সকলেই কিঞ্চিত প্রাপ্তির আশায় একে একে মুর্শিদাবাদে এসে জমায়েত হতে লাগলেন। যারা দূরে বসেই শুধু মনে মনে মির্জাফরের নবাবি পাওয়ার শুভকামনা করছিলেন তারাও আর কিছু না হোক এক একটা সরকারি চাকরির দাবি করে বসলেন। চাকরি দেওয়া তো অনেক দূরের কথা, মির্জাফর টাকাটা শিকেটাও কাউকে প্রাণে ধরে দিতে পারলেন না। নবাব বললে কি হয়, মির্জাফরের মন মেজাজ কোনো কালেই নবাবী ধরনের দরাজ ছিল না। পূর্বে সামান্য যেটুকু দান ধ্যান ছিল নবাব হতে তাও গেল। বন্ধু বান্ধবরা এই নিয়ে অনুযোগ করতে থাকলে তিনি বলতেন, আগে নদী ছিল নবাব আলীবর্দী-খাঁর, সেই নদী থেকে জল তুলে আমি লোককে জল দান করতুম, ফুরোবার চিন্তা আমার ছিল না। এখন নদী আমার, কখন যে নদী শুকোয় জল ফুরোয় এই হলো এখন আমার মস্ত মাথা ব্যথা। ক্লাইভ যে ফাঁদ পেতেছিলেন মির্জাফর তাতেই পা দিয়ে বসলেন। আর না দিয়েই বা যান কোথায়? রাজভাণ্ডার উপর করে ঝেড়ে মুছে সবই তো ইংরেজদের দিতে হয়েছে। টাকার অভাবে সৈন্য সামন্তের মাইনে আর দিতে পারা যাচ্ছে না, তারা ক্রমশ বিদ্রোহী হয়ে উঠছে। প্রার্থীরা বিমুখ হয়ে বাড়ি ফিরে গিয়ে যে মির্জাফরের জয়গান করতে বসে গেলেন না এ কথা বলাই বাহুল্য। বরঞ্চ উল্টে বিদেশি বণিকদের সাহায্যে নবাবী গদি দখল করার জন্যে তারা মির্জাফরের বদনামি রটাতে লাগলেন। বলে বেড়াতে লাগলেন, বাংলাদেশে পূর্বে কেউ যা কখনো করেনি মির্জাফর কিনা তাই করেছে। ভারের রাজা মির্জা শামসুদ্দিন তো মির্জাফরের এক নতুন নামকরণই করে ফেললেন, কর্নেল সাহেবের মদ্দা গাধা। খরচ কমাবার জন্য মির্জাফরকে অধিকাংশ সৈন্য বরখাস্ত করে দিতে হলো। রাজ্য রক্ষার জন্য নির্ভর করতে হলো ইংরেজদেরই উপর। আপদে বিপদে পদে পদে ডাক পড়তে লাগলো ইংরেজ গোড়াদের আর ইংরেজদেরই তাবেদার দেশি লাল পল্টনদের। মির্জাফর ভেবেছিলেন যে কণ্টকে নইব কণ্টকম, ইংরেজ কাটা দিয়ে তিনি সিরাজ কাটা তুলবেন, কণ্টক উদ্ধার হলেই তিনি গাং পেরিয়ে কুমিরকে কলা দেখাবেন, তারপর মনের সুখে নবাবী। কিন্তু কাটা যে চিরকালের মতন গলায় বিঁধে থাকবে সে কথা কে ভেবেছিল?
যে ফাঁস মির্জাফর সহস্তে গলায় লাগালেন সে যে একেবারে নাক পাশ, একটু এদিক ওদিক করলেই আরও চেপে বসে। ফাঁস কলে বাধা পড়ে মির্জাফর যতই ছটফট করেন, ইংরেজদের প্রতিষ্ঠা সঙ্গে সঙ্গে ততই বেড়ে যেতে থাকে। এতদিন শুধু কারবারি লোক বলে দেশের মানুষরা ইংরেজদের খানিকটা অবজ্ঞার চোখেই দেখে এসেছে। এখন চাকা উল্টে গেল, তাই একদিন যাদের নিজেদের ব্যবসার জন্য সামান্য একটু সুবিধা করে নেওয়ার জন্য রাজধানীতে গিয়ে নবাব, উজির, আমির, ওমরাহ, দেওয়ান বক্সির দরবারে ধন্না দিয়ে তীর্থের কাকের মতন দাঁড়িয়ে থাকতে হতো, এখন সেই ইংরেজদেরই কাছে এদের সবাইকে ছুটতে হচ্ছে। পলাশির যুদ্ধ জেতবার দরুন ইংরেজদের ভয়ে সবাই থরহরিকম্প। তাদের প্রসন্ন মুখ দেখবার জন্য সর্বত্র হুড়োহুড়ি পড়ে গেছে। এদেশে লোকেদের কাছে ক্লাইভই ইংরেজ শক্তির প্রতীক। তারা কাউন্সিল, সিলেক্ট কমিটি, গভর্নর, প্রেসিডেন্ট এসব কিছুই বোঝেন না। জানেন শুধু একা কর্নেল ক্লাইভকে, যিনি পলাশির যুদ্ধ জিতেছিলেন। তাই রাম নামের মতন ক্লাইভের নাম আপামর সবাইকারই মুখে। দেনার জ্বালায় অস্থির হয়ে মির্জাফর সেই সাবেকি চাল ধরলেন, অর্থাৎ যার হাতে টাকা আছে তার উপরেই হুকুম করলেন, হয় টাকা বের করো, নচেত জাহান্নামে যাও। বড় বড় সম্ভ্রান্ত ব্যক্তিদের, যারা এতদিন আরাম করে বেশ গ্যাট হয়ে বসেছিলেন, তারা সকলেই আল্লাহ আল্লাহ ডাক ছেড়ে কাঁদতে লাগলেন। তবে এসব নিতান্ত মামুলি ব্যাপার। সকলেই জানতেন ধন, মান, উচ্চপদ সবই দুদিনের খেলা। কে যে কখন শক্তিমান হয়ে ওঠে সেসব ছিনিয়ে নেয় তার কোনো ইয়াত্তা নেই। সুতরাং তারা এখন মির্জাফরের হাতে নাকাল হতে ক্লাইভের শরণাপন্ন হলেন। প্রথম চোটটা হিন্দুদেরই উপর পড়ল। ক্লাইভও তাদের মাভই বলে আশ্বাস দিয়ে তাদের মুরব্বী হয়ে দাঁড়ালেন। তাদের হয়ে মির্জাফরের সঙ্গে লেগে পড়লেন। অবস্থাটা যা দাঁড়ালো সেটা ক্লাইভেরই সৃষ্টি করা, কিন্তু পাছে লোকের এদিকে দৃষ্টি পড়ে সেই জন্য আসল ব্যাপারটা চাপা দিয়ে ক্লাইভ রটিয়ে দিলেন যে মির্জাফর ঘোর হিন্দু বিদ্বেষী। তিনি পণ করেছেন হিন্দু রাজকর্মচারী আর রাখবেনই না। সমস্ত বড় বড় পদ থেকে হিন্দুদের হটিয়ে মুসলমানদের বসাবেন। শুধু তাই নয়, আরও প্রচার করতে লাগলেন একমাত্র ভয় ছাড়া মুসলমানরা আর কিছুরই বশ নন। তারা বোঝেন শুধু গায়ের জোর। তাদের কাছে না আছে ন্যায় ধর্মের বন্ধন, না আছে স্নেহ ভালোবাসার বন্ধন, না আছে আত্মীয় কুটুম্বিতার বন্ধন। কৃতজ্ঞতার বালাই তাদের নেই বললেই চলে। যে হাত বরাবর খাইয়ে এসেছে সেই হাতকেই কেটে উড়িয়ে দিতে তাদের মুহূর্তের জন্য দ্বিধা সংকোচ হয় না। হিটলারের জন্মাবার বহু পূর্বেই ক্লাইভ জানতেন যে সত্য মিথ্যারই আর এক নাম। মিথ্যাকে জোর গলায় বারবার প্রচার করতে পারলেই তা সত্য হয়ে দাঁড়ায়। আসলে দুইয়ের মধ্যে তফাৎ কিছুই নেই, শুধু লোককে বিশ্বাস করাতে পারলেই হলো। মিথ্যাকে লোকের মনে সত্য বলে বিশ্বাস জন্মিয়ে দিতে পারলে সেইটাই হয় সত্য। আবার সত্যকে মিথ্যা বলে বিশ্বাস করাতে পারলে সত্য হয়ে দাঁড়ায় মিথ্যা। তাইতেই তো দেখা যাচ্ছে পরের পর বহুদিন ধরে মস্ত বড় বড় ঐতিহাসিকরাও ক্লাইভের এই সব উক্তিকে সত্য মনে করে তাদের পুনরাবৃত্তি করে ছাপার অক্ষরে লিখে গেছেন। তাহলে কথাটা আর একটু খোলাসা করে বলতে হয়। নানা কারণে আলিবর্দি খাঁ দেশে মুসলমানদের ততটা বিশ্বাস করতে পারতেন না। তাই তার আমলে অনেক হিন্দুই বড় বড় সরকারি পদে অধিষ্ঠিত হয়েছিলেন। তারা যে টাকা মাইনে আর উপরিতে পেতেন তার সবটা খরচ করতেন না, খানিকটা জমাতেন। ওই কারণে ক্রমে ক্রমে তাদের হাতে ধন দৌলত বৃদ্ধি পেতে লাগল। টাকার খাকতি হতেই মির্জাফরের দৃষ্টি প্রথমে তাদের উপরই পড়েছিল। কিন্তু সেটা হিন্দু বিদ্বেষের ফলে মোটেই নয়। মুসলমানদেরও যারা বড় পদে ছিলেন তাদের উপরও অত্যাচার বড় কম হয়নি। সাদা কথা এই যে হিন্দু মুসলমানের ভেদাভেদ তখনও একটা প্রবলেমের আকার ধারণ করেনি। ওসব ব্যাপার তখনও কারো মাথায় ঢোকেনি। কারণ অনেক দিন ধরে বহু অনাচার অত্যাচার মুখ বুজে সহ্য করে আসাতে হিন্দুদের কাছে ওসব গা সওয়া হয়ে গিয়েছিল। মাত্রা বেশি হয়ে উঠলে পিঠের একটার উপরে আর একটা কুলো চাপিয়ে তারা নির্জীব হয়ে পড়ে থাকতেন। বিদ্বেষ করার মতন সামর্থ্যটুকুও তাদের ছিল না। নিরুপায়ের এই একান্ত উপায়হীনতাকেই বেশিরভাগ লোকে সহনশীলতা বলে মনে করে নেন। ইংরেজরা এরই নাম দেন টলারেশন। পলিটিক্সে এই ভেদনীতির আমদানি করেন ইংরেজরাই। ক্লাইভের সৃষ্টিকর্তা এবং তার পরবর্তী গভর্নর, ভাইসরয় সকলেই এটাকে ইতর বিশেষ ইন্ধন জুগিয়ে গেছেন। অথচ কার্যকালে যখনই এই নীতির ফল এক কদর্য আকার ধারণ করেছে তখনই তারা সাফাই গিয়ে দোষটা কখনো হিন্দুর ঘাড়ে কখনো মুসলমানের ঘাড়ে চাপিয়ে বেশ আরাম বোধ করে গেছেন।
মির্জাফর নবাব হয়ে সরকারি কাজ যাদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন, তাদের নামের ফিরিস্তির উপর শুধু একবার চোখ বুলিয়ে গেলেই দেখা যাবে যে তাদের অধিকাংশই হিন্দু। দুটো বড় সরকারি কাজে মির্জাফর তার যে দুই অন্তরঙ্গ পারিষদকে বসিয়েছিলেন, যাদের জ্বালায় তার সমস্ত প্রজা অস্থির হয়ে উঠেছিলেন, তাদের একজনের নাম মণিলাল আর একজনের নাম চনিলাল। নাম শুনে তাদের অহিন্দু বলে যে কারো সন্দেহ হতে পারে সেটা তো বিশ্বাস হয় না। তবে একটা কথা এই সঙ্গে বলে নেওয়া দরকার যে হিন্দু রাজকর্মচারীরা বেশ বুঝতে পারছিলেন বাংলাদেশে মুসলমান রাজত্ব শেষ হয়ে এলো। সারা ভারতেও অভিনব জাতের সাহেব লোকদের রাজত্ব প্রতিষ্ঠা হতে বড় বেশি দেরি নেই। এটা তাদের বিচক্ষণতার বলে কি দূরদৃষ্টির ফলে সেটা ঠিক বোঝা না গেলেও ইতিহাসের স্রোত যে কোন দিকে বইতে লেগেছে তা তারা বিলক্ষণ ধরতে পেরেছিলেন। মুসলমানদের এই সত্যটা ভালো করে সমঝে উঠতে আরও অনেকটা সময় লেগেছিল, বড় সহজে হয়নি। ফলে নবাবের নিমক খেয়েও তার হিন্দু কর্মচারীরা ইংরেজকেই নিজেদের রক্ষাকর্তা বলে মনে করতে লাগলেন। এটা তো চাকরিরই একটা অঙ্গ। চাকরিতে কেউ কখনো অস্তগামী সূর্যের ভজনা করে না, উদীয়মান রবেরই অর্চনা করে। ঘরে বাইরে সর্বত্র ক্লাইভের হাতে বাধা পেতে পেতে মির্জাফরের মতন অল্প বুদ্ধির লোকও শেষে বুঝতে পারলেন যে তিনি একেবারে জাতি কলে পড়ে গেছেন, তার থেকে আর বেরোবার কোনো উপায় নেই। তখন রাজকার্যে তার সামান্য যেটুকু উৎসাহ ছিল তাও আর রইল না। তিনি সম্পূর্ণভাবে ক্লাইভের হাতে নিজেকে সমর্পণ করে দিয়ে নিশ্চিন্ত হয়ে ভাঙের মাত্রা আরও বাড়িয়ে দিলেন। অষ্টপ্রহর আমোদ প্রমোদে ডুবে রইলেন। মির্জাফরের যে এতটা অধোগতি হবে তা ক্লাইভ ঠিক ভেবে উঠতে পারেননি। কিন্তু করবেন কি? যাকে হাতে ধরে তিনি নিজে বাংলার মসনদে বসিয়েছেন তাকে কি মুখে আর সেখান থেকে হটান?